অত্যন্ত স্পর্শকাতর বাংলাদেশ ইস্যু নিয়ে আপনাদের অনুমতি নিয়ে সবার আমরা কিন্তু আজকে বাংলাদেশ ইস্যু রাখছি, কারণ ভয়াবহ কিছু ছবি আমাদের কাছে এসছে, যে ছবিগুলো আপনাকে বিচলিত করতে পারে, আমাদেরকেও বিচলিত করেছে, প্রত্যেককে বিচলিত করেছে। বাংলাদেশ, আমি গতকালও প্রোগ্রাম করছিলাম, বাংলাদেশ যেন কোথাও প্রমাণ করে দিল বাংলাদেশের একাংশের মানুষ 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা পায়নি। আসলে বাংলাদেশের স্বাধীনতা হলো 5ই আগস্ট 2024। এরপর এই স্বাধীনতার উচ্ছ্বাস এবং স্বাধীনতা দিবস উদযাপন, স্বাধীনতার যে প্রাপ্তি সেটা উদযাপন যেভাবে হলো বাংলাদেশে, যে ধাঁচে হলো, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় নজর রাখছেন তারা তো কিছু ছবি পাচ্ছেনই, আমরা তার থেকেও অনেক ভয়াবহ বেশ কিছু ছবি পাচ্ছি যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখানোর সেই অর্থে যৌক্তিকতা নেই বা আইনি সিদ্ধতাও নেই। সেই কারণের জন্য হয়তো সোশ্যাল মিডিয়ায় সেগুলো আপলোড হচ্ছে না বা ব্লক হয়ে যাচ্ছে। তো সেই ছবিগুলো বলে দিচ্ছে যে বাংলাদেশে কি ব্যাপক হারে সম্পত্তির ক্ষতি, ব্যাপক 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 হারে সম্পত্তির ক্ষতি হচ্ছে, সরকারি সম্পত্তির ক্ষতি হচ্ছে, এমনকি ব্যক্তিগতভাবে সম্পত্তির ক্ষতি হচ্ছে। বাড়ি ঘর ভেঙে আগুন জ্বালিয়ে, শোরুম লুটপাট করে, ডাকাতি করে, গুলি চালিয়ে, মানে গত 72 ঘন্টায় বাংলাদেশে যা হয়েছে, এতাবৎকালে কোনো দেশে এই ধরনের ছবি মানুষ দেখেছেন কিনা আমি জানি না। মানে আফগানিস্তানে আমরা দেখেছি তালিবানরা এসে, আফগান সরকার চলে গেছে, সেখানে তালিবানরা কিছুটা লুটপাট চালিয়েছে, কিন্তু কিছুই না। বাংলাদেশে যে ছবি দেখছি বাংলাদেশিরা বাংলাদেশ লুট করছে, এই ছবি বিরল। খুন করছে, এই ছবি বিরল, ছবি বিরল, মানে তছনছ করে দিয়েছে বাংলাদেশকে। কত হাজার কোটি টাকার যে ক্ষতি করেছে বাংলাদেশিরা, বাংলাদেশের ক্ষতি করেছে। এটা ছাত্র অভ্যুত্থান, এটা গণ অভ্যুত্থান বলছেন। আমরা এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমি খুব পরিষ্কার আজকের এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আজকের এই অনুষ্ঠানে আমরা এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কাজেই এটাকে অভ্যুত্থান না বলে ষড়যন্ত্রকারীদের উত্থান বলা যেতে পারে। যেভাবে খুন হয়েছে, জ্বালিয়ে খুন করা হয়েছে, দোকানের পর দোকান লুট হয়ে গেছে, দোকানের পর দোকান, সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ হয়েছে, মন্দির বৌদ্ধ মঠ ভাঙচুর করা হয়েছে, দেদার ভাঙচুর চালানো হয়েছে, মানুষকে তাড়িয়ে বার করবার চেষ্টা করা হয়েছে, একের পর এক খুন, বিভৎস বিভীষিকা, প্রতিদিন রাত কাটছে আতঙ্কে মানুষের। কিছু কিছু জায়গায় পাহারা দেওয়ার কথা বলা হচ্ছে, যে সংখ্যা যারা গরিষ্ঠ সেখানে তারা সংখ্যালঘুদেরকে পাহারা দিচ্ছেন, কিন্তু সেটাও একদম বাতুলতা মাত্র সেটা বলা, যে সেখানেও হয়তো বা পরবর্তীকালে আক্রমণ নেমে এসছে। গতকাল আমি যদি তথাগত বাবুর বক্তব্য রাখে, আমি জানি না উনি পলিটিক্যাল মোটিভেটেড হয়ে বলেছেন কিনা, উনি বলেছেন যারা পাহারা দিচ্ছে সকালে তারাই রাতে আগুন লাগাচ্ছে। এটা তথাগত বাবুর বক্তব্য, তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলাদেশ ইস্যুকে রাখলাম আজকের অনুষ্ঠানে, আপনাদের সবার সঙ্গে আবারও আলোচনা করব। ভয়াবহ বিভৎস কিছু ছবি আপনাদেরকে যেটুকু প্রোটোকল আছে আমাদের সেগুলো মেনটেন করে দেখাবো, আজকে আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। তবে তার আগে আপনারা দেখুন আজকের প্রতিবেদন, এই অভ্যুত্থান কি অভ্যুত্থান নাকি ষড়যন্ত্র, আমাদের প্রতিবেদন দেখুন। বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ছাত্র আন্দোলনকে সামনে রেখে তৃতীয় পক্ষ অভ্যুত্থানকে হাইজ্যাক করেছে বলে একটি মহল মনে করছে। ছাত্রদের আত্মত্যাগ অনবরত হিংসায় কোথাও ঢাকা পড়েছে বলছে বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের দাবি, বিএনপির তরফে পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে তুলে ধরেছে খালেদা জিয়ার দল। আপাততভাবে স্থির হয়েছে অন্তর্বর্তী সরকারের মাথায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। একটি সূক্ষ্ম পরিকল্পনার উপর ভর করে এই অভ্যুত্থান ঘটানো হয়েছে বলেই দাবি ওয়াকিবহল মহলের। দাবি, আকিম কোম্পানি অ্যাসোসিয়েটস, ব্লু স্টার স্ট্র্যাটেজি সহ 3টি সংস্থার সঙ্গে বিএনপির যোগাযোগ হয়। 3.75 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়। সেই চুক্তির প্রেক্ষাপট ব্যাখ্যা করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। আমেরিকার অসন্তোষ ছিল, কিন্তু ঐতিহাসিকগতভাবে যেটা ছিল সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমেরিকা সাপোর্ট করেনি, পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এবং আমেরিকা বাংলাদেশে যখন সামরিক শাসন চলেছিল 75 থেকে 90, তখন আমেরিকা কিন্তু সামরিক শাসনকে মানে সাপোর্ট করেছিল, যেমন পাকিস্তানকে সাপোর্ট করে। যেমন সেন্ট মার্টিন আইল্যান্ডকে লিজে নিতে চেয়েছিল আমেরিকা, বাংলাদেশ সেন্ট মার্টিন আইল্যান্ড দেয়। তারপরে আবার কিছু মানে বাংলাদেশের সাথে যে বাণিজ্য চুক্তি বা যে সমস্ত বিষয়ে আমেরিকা করতে চেয়েছিল যেভাবে, সেটা হয়তো হাসিনার সাথে মতপার্থক্য ছিল। এবং
আমেরিকার একটা উদ্দেশ্য ছিল সেই সময়, আমেরিকার যে দুজন প্রাক্তন রাষ্ট্রদূত ছিল ঢাকাতে নিযুক্ত, তারা তাদের দুজনকে পাঠানো হয়েছিল বিশেষভাবে, যাতে করে তারা আমেরিকার যে ইন্দো প্যাসিফিক পলিসি, মানে দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক পলিসি, সেখানে পুরো বাংলাদেশকে পুরো কন্ট্রোলের মাধ্যমে বাংলাদেশের কনফিডেন্স এনে পুরোটা নিয়ন্ত্রণ করতে পারে। রাষ্ট্র এটা অন্য স্ট্র্যাটেজি নেয়, কিছু এজেন্সির মাধ্যমে এটা বিশাল ষড়যন্ত্র শুরু করে দীর্ঘদিন ধরে। একটু আগে আমি কথা বলছিলাম বাংলাদেশের বন্ধুর সাথে, আমারই ব্যাচমেট এখানে পড়তে এসেছিল, ওখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওখানে ঢাকা ব্রাঞ্চে সার্ভিস করে। আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো জাস্ট আলোচনা করছিলাম আমি। তো সেখানে দেখা যাচ্ছে এই এজেন্সির মারফত জামাতের সাথে একটা হয় যে আগামী দিনে ক্ষমতা যদি ফিরে আসতে হয় জামাত বা বিএনপিকে, তাই হাসিনাকে ট্যাপেল করতে হবে সরকারকে। বিশেষজ্ঞদের দাবি, মার্কিন স্ট্র্যাটেজি মোতাবেক জামাত এবং বিএনপির সঙ্গে বোঝাপড়ায় হাসিনা সরকারকে উল্টানোর কৌশল নেওয়া হয়। বাংলাদেশে ২৪-এর নির্বাচনের আগে সরকার উল্টানোর কৌশল নেওয়া হলেও সে সময় তা কার্যকর হয়নি। কিন্তু বিএনপি দাবি করেছিল চলতি বছরের প্রথম ৬ মাসের মধ্যেই আমরা সরকার উল্টে দেখাবো। সেই কৌশল কার্যকর চলতি বছর আগস্টেই। আর এই পরিকল্পনার সঙ্গে মোহাম্মদ ইউনূসের সূক্ষ্ম যোগ তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। এই পরিকল্পনার অংশ করা হয় বর্তমান সেনা প্রধানকে। তিনি সম্পর্কে শেখ হাসিনার আত্মীয়। গোটা এই কৌশল রচনায় সূক্ষ্ম পরিকল্পনাকে কাঠগড়ায় তুলছে ওয়াকিবহাল মহল। আমেরিকার বিভিন্ন দাবি দাবা প্রথম থেকেই শেখ হাসিনা সরকারকে প্রত্যাখ্যান করছে। সেই আক্রোশ এই পরিকল্পনার অংশ বলে গোয়েন্দা সূত্রে খবর। ক্রমেই হাসিনা বিরোধী হয়ে ওঠা শুরু করে পশ্চিমী দুনিয়া। ব্যবসায়িক পরিসর কমানো, ভিসা পাওয়া কঠিন করে তোলে মার্কিনী চাল, দাবি ওয়াকিবহাল মহলে। এই প্রেক্ষিতে নাম আসছে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি, যিনি বিএনপির প্রতিনিধি হিসেবে ব্লু স্টার স্ট্র্যাটেজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। পাশাপাশি প্রাক্তন এক মার্কিন সেনেটরের একাধিকবার পাকিস্তান সফরও প্রাসঙ্গিক বলছেন বিশেষজ্ঞরা। বিএনপির সঙ্গে আমেরিকা এবং বিএনপির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বহুদিনের, ফলে এই কৌশল কার্যকর করতে ফান্ডিংয়ের অভাব হয়নি। বাংলাদেশ যেহেতু আমেরিকাপন্থী নীতি না নেওয়া এবং চীনা বিনিয়োগে মদদ দেওয়ায় কিছুটা উদ্বিগ্ন ছিল ওয়াশিংটন। এখন দক্ষিণ এশিয়ায় চীনা দাপট, কার্যত একঘরে আমেরিকা, দাবি বিশেষজ্ঞদের। এই ব্যাখ্যা এবং হাতে থাকা নথি মোতাবেক এটা অভ্যুত্থান নয়, আদতে ষড়যন্ত্র বলছে ওয়াকিবহাল মহল। এমনকি ছাত্ররাও বলছেন তারা এমনটা চাননি। আর হাসিনা দেশ ছাড়তে তার সরকার গড়তেই মোহাম্মদ ইউনূস থেকে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ক্রমেই সক্রিয় বাংলাদেশের রাজনীতিতে। তাহলে প্রশ্ন, এটা কি অভ্যুত্থান নাকি ষড়যন্ত্র? সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।